হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 6, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড কথার অর্থ খুবই কোমল বা নরম বা হালকা। মিস্ট কথার অর্থ কুয়াশা। আপন দ্য হিল কথার অর্থ পর্বতের ওপর, অর্থাৎ শিরোনামের মানে হলো পর্বতের ওপর হালকা কুয়াশা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, রিটেন বাই ইমিলি জেন ব্রন্টি। প্রথমে আমরা কবি ইমিলি জেন ব্রন্টি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। ইমিলি জেন ব্রন্টি 1818 টু 1848, 1818 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1848 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংরেজি সাহিত্যের কবি ছিলেন, অ্যান্ড নোভেলিস্ট, একজন ঔপন্যাসিক। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোভেল, তাকে বিশেষভাবে মনে রাখা হয় তার সেই উপন্যাসের জন্য, উইদারিং হাইটস, অর্থাৎ উইদারিং হাইটস নামে সেই তার যে একমাত্র উপন্যাস, সেই উপন্যাসের জন্যই তাকে বিশেষভাবে মনে রাখে সবাই। লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, যাকে সর্বোচ্চভাবে ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক রূপে বিবেচনা করা হয়। ইন দিস পোয়েম, এই পদ্যে, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই পদ্যে নীল রঙের কুয়াশা যা দূরবর্তী পর্বতগুলিকে ঢেকে রাখে, সেই দূরবর্তী পর্বতগুলিকে ঢেকে রাখা নীল বর্ণের কুয়াশা তা কবিকে মনে করিয়ে দেয় তার যুবতী সময়ের এবং ছেলেবেলার সেই সব সুন্দর দিনগুলি যা সে ফেলে এসেছে। অ্যাজ শি ডেসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, যখন তিনি ভূপ্রকৃতির বা যখন তিনি দৃশ্যপটের বর্ণনা করেন, শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট, তিনি তখন বর্তমান সময় থেকে বা বর্তমান মুহূর্ত থেকে অতীত মুহূর্তে পরিবর্তন করেন বা দিক পরিবর্তন করেন। অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং তারপর তিনি আবার বর্তমানে ফিরে আসেন। অর্থাৎ তোমরা এইটুকু অংশে বুঝতে পারলে এখানে অতীতের স্মৃতিচারণের একটা বিষয় তুলে ধরা হয়েছে এই পোয়েম দিয়ে, এবং অতীত আর বর্তমানের মধ্যে যে কতটা ফারাক, কতটা পার্থক্য, সেগুলো সবটাই কিন্তু এই পোয়েমে আলোচিত হয়েছে। তো এখন আমরা সরাসরি পোয়েমের মধ্যে প্রবেশ করছি। আপন দ্য হিল, telling not of storms tomorrow, no, the day has waved its fill, spent its store of silent sorrow. Mild the mist upon the hill, এর অর্থ তোমাদের একটু আগেই বললাম যে পর্বতের ওপরে হালকা কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকালের ঝড়ের কথা বলছে না, আগামীকালের ঝড়ের কথা বলছে না। নো, না, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, দিনটি পরিতৃপ্তি ভরে কেঁদেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এর জমিয়ে থাকা যে নীরব দুঃখ তা সে মুছে ফেলেছে। স্পেন্ট মানে এক্ষেত্রে আমরা জানি স্পেন্ট মানে খরচ করা, কিন্তু এক্ষেত্রে স্পেন্ট মানে কোনো কিছুকে ঝেড়ে ফেলা বা কোনো কিছু মুছে ফেলা। ওকে, এই পোয়েমের মধ্য দিয়ে কবি এমিলি জেন ব্রন্টি তিনি খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের মনুষ্য চিন্তাভাবনার খুব সুন্দর একটি মেলবন্ধন দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ মনুষ্য চিন্তাভাবনা বা আমাদের যে ধরনের চিন্তাভাবনা, আমাদের মন যেমন, তো আমাদের মনের গতি প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে এই পরিবেশের, এই প্রকৃতির যে গতি প্রকৃতির পরিবর্তন, তার একটা সম্পর্ক উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন এই পোয়েমের মাধ্যমে। আসলে এখানে কি বলতে চাইছে, একটা দিন সারাদিন পরিতৃপ্তি ভরে কেঁদেছে, এর মানে কি? এর মানে সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই না? একটা দিন কি কখনো কাঁদতে পারে? সে কি জীব? নিশ্চয়ই নয়। দিন মানে কি? একটা টাইম, একটা সময়। অর্থাৎ সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, এটা বোঝানো হয়েছে। এবং এই যে নীরব দুঃখগুলোকে মুছে ফেলা, এর সঙ্গে আবার কি সম্পর্ক তাহলে?
আসলে এই যে নীরব দুঃখগুলো বলতে এখানে কিন্তু এই বৃষ্টির সাথে কবি মানুষের মনের, আমাদের মনে যে চাপা দুঃখগুলো থাকে, যেগুলো আমাদের মন যখন ভারাক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু মানুষ সেই দুঃখগুলোকে যখন সে আর নিতে পারে না, তখন কিন্তু সে কান্না করে। সে কান্না করে কেন? সে কান্না করে তার মন থেকে সেই দুঃখের বোঝাটা কমাতে, সেগুলোকে ঝেড়ে ফেলতে, নিজের মনটাকে একটু হালকা করতে। তাহলে এখানে কিন্তু এই কয়েকটা লাইনে এই যে পর্বতের উপরে কুয়াশা জমে আছে, এর মানে কি? এখানে কিন্তু মানুষের মনের একটা চাপা একটা অংশ, মানে যেটা সে কারোর সাথে শেয়ার করতে পারে না, কিন্তু তার মনের মধ্যে রয়েছে একটা চাপা কষ্ট। এবং এই প্রথম 4টে লাইনের মাধ্যমে তাই বোঝানো হয়েছে যে একজন কেঁদে কিভাবে তার মনের ব্যথা, মনের যন্ত্রণাগুলোকে কিভাবে সে ভুলে যায় বা ভোলার চেষ্টা করে। দেখো পরবর্তী স্ট্যাঞ্জা দেখো, ওহ আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, অর্থাৎ আমি ফিরে এসেছি যৌবনের বা যুবতী বয়সের সেই দিনগুলিতে। অর্থাৎ তার যে পুরনো স্মৃতি, এখানে কিন্তু কবি নস্টালজিক হয়ে পড়ছেন। তিনি ফিরে যেতে চাইছেন তার যৌবনের সেই সুন্দর দিনগুলিতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশু হয়েছি। অ্যান্ড নিথ, মানে এটা আসলে বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার মানে আমার বাবার সেই আশ্রয়ের ছাদের তলায় এবং সেই পুরনো হলঘরের দরজার কাছে। আসলে এখানে লেখিকা, আসলে এখানে কবিতার ছেলেবেলার সেই সুন্দর নস্টালজিক মুহূর্তগুলি মনে করার চেষ্টা করছেন বা মনে করছেন, যখন তিনি তার পিতার আশ্রয়ে থাকতেন। অর্থাৎ বাবার আশ্রয়স্থল মানে কি? সেখানে একটা মেয়ে কিন্তু সম্পূর্ণ নিরাপদ, সেখানে তাকে কিন্তু দুঃখ দেওয়ার কেউ নেই, তাকে কারো কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা নেই, সেখানে সে সম্পূর্ণ স্বাধীন, সেখানে সে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ সুরক্ষার ব্যাপারটা বোঝাতে কিন্তু এখানে তিনি ফাদার্স শেল্টারিং রুফ কথাটা ব্যবহার করেছেন। এবং ওল্ড হলডোর, অর্থাৎ তার যে পুরনো বাড়ি, যেখানে তার ছেলেবেলা কেটেছে, যেখানে তার যুবতী বয়স কেটেছে, সেই তার নিজের একান্ত প্রিয়, ইংরেজিতে একটা কথা আছে, হোম ইজ মাই সুইট হোম, অর্থাৎ আমার নিজের বাড়িই কিন্তু আমার কাছে খুব সুন্দর একটা জায়গা। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কবি তার নিজের পুরনো স্মৃতিচারণ করে তার যে বাড়ির যে স্মৃতিগুলি, সেগুলো তিনি মনে করছেন এবং তিনি বারে বারে নস্টালজি হয়ে যাচ্ছেন। থার্ড প্যারা দেখো কি বলছে, আই ওয়াচ দ্য ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি মেঘ ঘন সন্ধ্যা নামছে। অর্থাৎ সন্ধ্যের আকাশে মেঘ, মেঘের ঘনঘটা আকাশে সেইভাবে যখন সন্ধ্যা নামে, সেই যে পরিস্থিতিটা, তাকেই এখানে তিনি সেটাই বলতে চেয়েছেন। আফটার এ ডে অফ রেন, একদিন বৃষ্টির পর, ব্লু মিস্টস সুইট মিস্টস অফ সামার পল দ্য হরিজনস মাউন্টেন চেন। আফটার এ ডে অফ রেন মানে একদিন বৃষ্টির পর, নীল কুয়াশাগুলি, মিষ্টি কুয়াশাগুলি, অর্থাৎ গ্রীষ্মের, যেগুলো গ্রীষ্মের মেঘের মতো। পল মানে কিন্তু এখানে মেঘ অর্থে ব্যবহার করা হয়েছে, আর শুধু মেঘই নয়, ঘন মেঘ। দ্য হরাইজনস মাউন্টেন চেন, মাউন্টেন চেন মানে পর্বত শৃঙ্খল, আর হরাইজন মানে কি? খুব দূরে দিগন্তে। তোমরা যদি কেউ কোনোদিন পাহাড়ে বেড়াতে গিয়ে থাকো, যদিও এখানে মাউন্টেন বলেছে মানে পর্বত আর কি, তোমরা যদি কেউ পর্বত কখনো নিজের চোখে আর কি মানে সামনাসামনি প্রত্যক্ষ করে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে দূরে বিস্তীর্ণ যে পর্বতমালা, সেই পর্বতমালাকেই মাউন্টেন চেন বলা হয়। এবং তোমরা যদি সেটা ভোরের দিকে কিংবা সন্ধ্যের দিকে লক্ষ্য করো, তো দেখবে তার উপরে কুয়াশা রয়েছে, কুয়াশার মতো মেঘ রয়েছে, এবং সেই কুয়াশা কিংবা কুয়াশার মতো মেঘের রং কিন্তু তখন একটু নীলচে দেখায়, তাই এখানে ব্লু মিস্ট বলা হয়েছে। এবং সেগুলি এতটাই শান্ত, তাকে কবি এখানে সুইট মিস্ট আখ্যা দিয়েছেন। তাহলে এই 4 লাইনের মানে কি? আমি দেখি সন্ধে নামছে, বৃষ্টির একদিন পর আমি দেখি দূরে পাহাড়ের, দূরে দিগন্তে পর্বতমালার ওপরে নীল রঙের মিষ্টি কুয়াশা, সেগুলো মেঘের সাথে রয়েছে।
গ্রীষ্মের ঘন কালো, সেগুলি গ্রীষ্মের ঘন মেঘের মতো। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম মানে কি ভিজে, তো এর অর্থ কি, যে লম্বা সবুজ ঘাসের ওপরে যে ভিজে ভিজে একটা ভাব, অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, সেগুলো যেন সকালবেলায় চোখের জলের মতো এতটাই ঘন, সেই জলের ফোঁটাগুলো, ঠিক আছে, বা সেই ভিজে ঘাসগুলি। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। তো ড্রিমি সেন্টস অফ ফ্রেগ্রেন্স পাস মানে এখানে খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধের কথা বলা হচ্ছে, যা যেন স্বপ্নের মতো। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, তার অর্থ হলো, এখানে কিন্তু ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া নয়, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স এর মানেটা এইরকম হবে, যা যেন অন্য বছরগুলিকে জীবিত করে তুলছে, মানে সেই স্মৃতিগুলিকে যেন পুনরুজ্জীবিত করে তুলছে সেই সুন্দর মিষ্টি স্বপ্নময় গন্ধ। তাহলে এই কবিতাটা পড়ে আমরা আসলে যা বুঝতে পারলাম, আমরা আগেও বলেছি যে কি এখানে কবি প্রকৃতির মানে একটা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের হিউম্যান মাইন্ডের একটা তুলনা করার চেষ্টা তিনি করেছেন বা তুলনা করেছেন। এবং তিনি প্রথমে মানুষের মনের দুঃখগুলি কান্নার মাধ্যমে কিভাবে মানুষ সেই দুঃখগুলিকে হালকা করে বা সেগুলোকে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে, তার একটা বর্ণনা তিনি দিয়েছেন। তারপর তিনি ফিরে গিয়েছেন তার ছেলেবেলায় এবং তার সেই যুবতী বয়সের সেই সময়কালে, যখন সে তার বাবার আশ্রয় ছিল, তার নিজের বাড়িতে ছিল, এবং সেখানে সে কতটা সুরক্ষিত ছিল, সেখানে সে কতটা আনন্দিত ছিল। অর্থাৎ তার সেই যে পুরনো স্মৃতিগুলি চারণ করে কিন্তু এখানে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন, এবং তারপরেই আমরা দেখতে পাই এবং তিনি আবারও যেন বর্তমানে ফিরছেন, এবং দূরে পর্বতমালার ওপরে মেঘের মতো, গ্রীষ্মের ঘন মেঘের মতো নীল কুয়াশা। তো সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, এবং এর মধ্য দিয়ে যেন তিনি কোথাও একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাথে আমাদের হিউম্যান মাইন্ডের বা আমাদের মনুষ্য চিন্তা ভাবনার। এবং তারপর তিনি লাস্ট স্ট্যান্ডায় আবারও বর্তমান এবং অতীতের একটা সংমিশ্রণ দেখিয়েছেন, যেখানে তিনি যেন কিছু মন খারাপের মুহূর্ত আর কিছু নস্টালজিক মুহূর্তকে একত্রিত করে লাস্টের 4টি লাইন লিখেছেন। তো আমি আশা করছি তোমরা সম্পূর্ণ পোয়েমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের এর পরেও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন লিখে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে।